অনার্স চতুর্থ বর্ষের হিসাব বিজ্ঞান বিভাগের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমরা এই করোনাকালীন সময়ে গৃহ অবস্থান করে তোমরা দেশ ও নিজেকে নিরাপদে রাখছো এটি মনে করি এবং সেই সাথে লেখাপড়া অব্যাহত রেখেছো। পাশাপাশি আরেকটা তথ্য দিই, যেটি হচ্ছে যে আসলে অনেক দিন, তাই না, থার্ড ইয়ার শেষ হয়ে যাওয়ার পরে ফোর্থ ইয়ার, এই যে দীর্ঘ একটি বছরের চেয়েও বেশি কিন্তু সময় অতিক্রান্ত হয়ে গেছে, প্রায় 13 মাস। এই সময় আমরা আসলে খুব বেশি লেখাপড়া করিনি, কিন্তু যে সমস্ত শিক্ষার্থী রয়েছে যে যারা গৃহে বসেই ফোর্থ ইয়ারের কোর্সটা অনেকেই নানাভাবে সম্পন্ন করার চেষ্টা করছে, তাদের জন্য হয়তো এই ভিডিওগুলো কিছু কাজে আসবে। তো যাই হোক, আমরা পড়ছিলাম অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 থেকে রয়্যালটি বা সত্ত্ব ভাড়া হিসাব বা সত্ত্ব, এই যে বিষয় নিয়ে গত লেকচারে কিছু আলোচনা করেছিলাম। আজকে তার পরবর্তীতে আরও থিওরিটিক্যাল বিষয়বস্তু নিয়ে কিছু কথা বলছি, যেগুলো তোমাদের অঙ্ক করার সময় কাজে লাগবে। তা আমাদের সেই আলোচনার প্রেক্ষিতে আলোচনার আজকের যে বিষয়বস্তু প্রথমেই যেটি করছি সেটি হচ্ছে যে ন্যূনতম ভাড়া বা নির্জীব ভাড়া আমরা বলি বাংলায়, যেটিকে ইংরেজিতে আমরা বলি যে মিনিমাম রেন্ট বা ডেড রেন্ট। এটা কি জিনিস? অনেক সময় দেখা যায় যে এই যখন ভূমি মালিক, আমরা যেটা বলেছি যে যিনি ল্যান্ডলর্ড থাকেন, তো অনেক সময় ল্যান্ডলর্ড সে এই যে তার মিনিমাম একটা ইনকাম সে আশা করে যে ওখান থেকে যে রয়্যালটি বাবদ মিনিমাম একটি, তো অনেক সময় দেখা যায় উৎপাদনের ভিত্তিতে বিক্রয়ের ভিত্তিতে যদি এই রয়্যালটিটা নির্ধারণ করা হয়, তাহলে দেখা যায় যে খনি থেকে প্রথম বছরগুলোতে আশানুরূপ ফল পাওয়া যায় না বা আশানুরূপ উত্তোলন বা বিক্রয় করা সম্ভব হয়ে ওঠে না। তো যদি উৎপাদন বা বিক্রয় যদি না থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই যে ভূমির মালিক যিনি থাকেন, অর্থাৎ লিজদাতা, তো লিজদাতা লেজর কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, বা আমরা বলি যে আসলে ক্ষতিগ্রস্ত না, উনি ওনার প্রত্যাশিত আয় থেকে বঞ্চিত হতে পারেন কিংবা কম হতে পারে। তো এই সকল ক্ষেত্রে দেখা যায় যে উনি প্রত্যাশা করতেই পারেন যে তার একটা, যেহেতু তার একটা ইনকাম হিসেবে আমরা গত লেকচারে আলোচনা করেছিলাম, সে যেহেতু ঝুঁকি নিতে পারে না এবং তার কাছে পর্যাপ্ত পরিমাণ মূলধন থাকে না, এই কারণে কিন্তু খনি থেকে সে উত্তোলন করতে পারে না। কিন্তু সে মিনিমাম কিন্তু একটা আয় যেহেতু প্রত্যাশা করে, এই যে ন্যূনতম যে পরিমাণ চুক্তিপত্রের মাধ্যমে যে পরিমাণ তার আয় উৎপাদন হোক বা না হোক, যে পরিমাণ ভাড়া সে আশা করে থাকে, সেই পরিমাণ ভাড়াকেই আসলে আমরা এই মিনিমাম রেন্ট বা ডেড রেন্ট বলে থাকি। তাহলে এখানে আসলে এই যে ভূমির মালিক যিনি রয়েছেন, ওনার জন্য কিন্তু এটা একটা সুযোগ, আসলে সর্বনিম্ন, মানে এই যে সর্বনিম্ন যে টাকা অঙ্ক ভাড়া গ্রহীতার নিকট থেকে, অর্থাৎ লিজের নিকট থেকে যে ভূস্বামী বা ল্যান্ডলর্ড যে অবশ্যই পাওয়ার যে অধিকার রাখে, সেই অধিকারটাই আসলে, অর্থাৎ এই উৎপাদন বা বিক্রয় কম হলো নির্দিষ্ট অঙ্ক বা সর্বনিম্ন পরিমাণ টাকার কথা বলছি আমরা আর কি, অবশ্যই ভূস্বামীকে তোমার এই সম্পত্তির মালিককে দিতে হয়। এই সর্বনিম্ন যে টাকার যে অঙ্কটা, এটাই হচ্ছে তোমার ডেড রেন্ট বা মিনিমাম রেন্ট, আমরা এটা বলে থাকি। কিন্তু কোনো কোনো বছর উৎপাদন বা বিক্রয়ের ভিত্তিতে যদি নির্ধারিত ভাড়া যদি ন্যূনতম ভাড়ার চেয়ে যদি বেশি হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার এই যে ন্যূনতম যে ভাড়ার যে বিষয়টি বলেছি, সেটি কিন্তু অকার্যকর হয়ে যায়, এটা অকার্যকর হয়ে পড়ে। আমরা এই কথাটাই বলছি যে তাহলে দেখা যায় যে ধরো প্রথম কয়েক বছর উৎপাদন ব্যাহত হলো অথবা যথাযথ পরিমাণ উৎপাদন হলো না, তাহলে সেই ক্ষেত্রে সে ওই মিনিমাম রেন্টটা পাবে, আমরা যেটাকে বলছি আর কি যে ন্যূনতম ভাড়া বা নির্জীব ভাড়া বা ডেড রেন্ট বা মিনিমাম রেন্ট, যাই বলি, বাংলা ইংরেজি মিলে প্রায় 4টা শব্দ আমরা এখানে পেলাম। উদাহরণ হিসেবে যদি বলি যে আসলে এটা কেমন, যে ধরো তুমি ধরে নাও যে কোনো একটা কয়লা খনি থেকে যে একটা ভূমির মালিক সে লিজ দিচ্ছে কোনো একটি কোম্পানিকে, অন্য একটি কোম্পানিকে, অর্থাৎ লিজের নিকট। তো ওখানে চুক্তিতে উল্লেখ থাকলো যে টন প্রতি সে 1 টাকা করে রয়্যালটি পাবে। এটা জাস্ট বোঝানোর জন্য বলছি, যদি এত ন্যূনতম এত কম ভাড়া নাই এখন। তো 1 টাকা করে যদি টন প্রতি সে ভাড়া পায়, ধরো বলে দেওয়া হলো যে তোমার প্রশ্নে বা যে সিচুয়েশনটা আছে বা চুক্তিপত্র আছে, সেখানে বলা হলো
যে তাকে বছরে ন্যূনতম 10,000 টাকা এই মিনিমাম রেন্টটা দিতে হবে বা সর্বনিম্ন ভাড়াটা লিজরকে প্রদান করবে, তাহলে বোঝাই যাচ্ছে যে 10,000 মেট্রিক টন যদি কয়লা উৎপাদন যদি করে, ধর উৎপাদনের ভিত্তিতেই বললাম, তাহলে সেই ক্ষেত্রে সে 10,000 টাকা পাবে। এখন ধরো কোনো বছর এরকম হলো যে প্রথম বছরে ওই লিজের ইকুইপমেন্ট বা আদার সেটেলমেন্ট কিংবা ধরো যে প্রোডাকশনে যেতে যেতেই তার 6 মাস চলে গেছে, তো বাকি 6 মাসেও সে শ্রমিক বা অন্যান্য কারণে হোক, যে কারণে হোক, সে ধীর উৎপাদন বা কয়লার যে খনিতে ঢোকা বা প্রবেশ করার যে পথ সেগুলো তৈরি করতে তার সময় লাগছে। এটা করতে করতে ধরো যে বছরে সে মাত্র 2,500 মেট্রিক টন প্রথম উৎপাদন করেছে। তো এই ক্ষেত্রেও সে কিন্তু এই 10,000 টাকাই সে ভাড়া দিবে। আবার পরবর্তী বছর দেখা গেল যে 5,000 টন বা 6,000 টন উৎপাদন করেছে, তাহলে 1 টাকা হিসেবে 6,000 টাকা দিবে না, সে 10,000 টাকাই দিবে। তাহলে এই যে বছর বছর সে কিন্তু এরপরে যদি এমন হলো যে ঠিক আছে তৃতীয় বছরে সে উৎপাদন করলো 20,000 মেট্রিক টন, তাহলে কিন্তু সে 20,000 মেট্রিক টন হিসাবে প্রতি টনে 1 টাকা হিসাবে 20,000 টাকা দিবে। তাহলে বলা হচ্ছে, এই কারণে কিন্তু বলা যে যদি উৎপাদনের পরিমাণ যদি বেশি হয়, অর্থাৎ ন্যূনতম ভাড়ার চেয়ে এই সীমাটাকে যদি অতিক্রম করে, অর্থাৎ ধরো আমরা 10,000 টাকা ধরেছিলাম, কিন্তু এখন যদি 11,000 মেট্রিক টন বা 10,000 উৎপাদন 10,000 মেট্রিক টনের উপরে উৎপাদন করে, তখন আমরা বলছি যে এই মিনিমাম রেন্টের যে শর্তটা সেটি শিথিল হয়ে যায় কিংবা অকার্যকর হয়ে যায়। সেই ক্ষেত্রে উচ্চতরটাই কিন্তু উচ্চতর ভাড়া বা অধিক ভাড়াটাই কিন্তু লিজিকে পরিশোধ করতে হয়। এই হলো বিষয় যে আমরা মিনিমাম রেন্ট, এখন মিনিমাম রেন্টের কাজটা কোথায়? মিনিমাম রেন্টের কাজটা আসলে আর একটু সামনে আমরা পর্যায়ক্রমে যখন আলোচনা বৃদ্ধি করছি তখনই বুঝতে পারবে যে মিনিমাম রেন্টকে কেন এত গুরুত্ব দিতে হচ্ছে। তো এই যে মিনিমাম রেন্ট হলো, মিনিমাম রেন্ট এবং অ্যাকচুয়াল রেন্টের যে পার্থক্য, সেটা কখনো কখনো হতে পারে। যেমন উদাহরণ যেটা দিচ্ছিলাম যে তোমার প্রকৃত উৎপাদন প্রথম বছর 2,500 মেট্রিক টন, কিন্তু তুমি মিনিমাম রেন্ট দিয়েছো 10,000। দ্বিতীয় বছর 6,000 মেট্রিক টন, কিন্তু তুমি মিনিমাম রেন্ট দিয়েছো 10,000। তৃতীয় বছরে গিয়ে তুমি মিনিমাম রেন্ট দিয়েছো, উৎপাদন করেছো 20,000, তুমি টাকা দিয়েছো 20,000। সেই ক্ষেত্রে কিন্তু আর ওই মিনিমামটা কিন্তু অকার্যকর হয়ে গেছিল। তাহলে দুই রকমের কথা বললাম। তো আমাদের এরপরের যে বিষয়টা থাকে সেটি হচ্ছে যে ঘাটতি ভাড়া, বা এই যে বাংলায় হয়তো তোমরা পাবে যে এই ঘাটতি ভাড়ার বাংলা একটা বলা হচ্ছে ঘাটতি খাজনা। ইংরেজিতে যদিও সমস্যা নেই, সেটাকে বলা হয় শর্ট ওয়ার্কিং। এই শর্ট ওয়ার্কিংটা কি? শর্ট ওয়ার্কিংটা হচ্ছে যে এই যে আমাদের মিনিমাম রেন্ট এবং অ্যাকচুয়াল রেন্ট, মিনিমাম রেন্টটা যদি বেশি হয়ে যায় এবং অ্যাকচুয়াল রেন্টটা যদি কম হয়ে যায়, এদের যে পার্থক্যটা সেটাই হচ্ছে শর্ট ওয়ার্কিং। অর্থাৎ প্রথম বছর যে উদাহরণটা আমরা দিলাম যে 10,000 টাকা মিনিমাম রেন্ট দিয়েছি, কিন্তু ওই বছর প্রকৃত উৎপাদন ছিল 2,500 মেট্রিক টন। সেই ক্ষেত্রে কিন্তু 7,500 টাকা কিন্তু আমরা অতিরিক্ত, যদি আমরা লিজি হয়ে থাকি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা 7,500 টাকা বর্ধিত বা বেশি প্রদান করেছি। এই যে আমি উৎপাদন করলাম না অথচ বাড়তি টাকা পরিশোধ করলাম, সেটাই হচ্ছে শর্ট ওয়ার্কিং। তো শর্ট ওয়ার্কিং সম্পর্কে বইগুলো খুললেও হয়তো 2-4 কথা তোমরা পাবা। যে অনেক সময় দেখা যায় যে প্রাথমিক অবস্থায় ইজারাকৃত সম্পত্তির ভাড়ার পরিমাণ আশানুরূপ নাও হতে পারে, এই জন্য একটি ন্যূনতম ভাড়া নির্দিষ্ট করা হয়ে থাকে। এক্ষেত্রে উৎপাদন বা বিক্রয়ের ভিত্তিক ভাড়ার পরিমাণ যদি ন্যূনতম খাজনা থেকে কম হয়, তখন ভাড়া গ্রহীতা, অর্থাৎ আমরা বলছি ল্যান্ডলর্ডের কথা বা ভূস্বামীর কথা, বা মালিককে যে বাড়তি ভাড়া দিতে হয় তাকে আমরা বলেছি যে ঘাটতি ভাড়া বা ঘাটতি খাজনা। অর্থাৎ মিনিমাম রেন্ট এবং অ্যাকচুয়াল রয়্যালটি এর পরিমাণ যত টাকা কম হয় তাকেই আমরা ঘাটতি ভাড়া বলি। তো অলরেডি কিন্তু এই বিষয়টা তোমাদেরকে বলেছি আমি, যে আসলে অ্যাকচুয়ালটা যদি ছোট হয়, আবার বলছি অ্যাকচুয়ালটা যদি মিনিমাম রেন্টের চেয়ে কম হয়, তাহলে যে পার্থক্যটা সৃষ্টি হয় সেটাকে আমরা বলেছি যে এই ঘাটতি ভাড়া। ঘাটতি ভাড়ার পাশাপাশি আমাদের আরেকটি জিনিস জানতে হয়, বা আরেকটি বিষয়বস্তু, আসলে বলছি জিনিস না বলাই ভালো, সেটি হচ্ছে আরেকটি বিষয়বস্তু আমাদের জানা দরকার। সেটি হচ্ছে যে উদ্ধৃত ভাড়া। আমরা যদি একটু আগের উদাহরণটা যদি খেয়াল করি যে মিনিমাম রেন্ট ছিল 10,000 এবং শেষ বছরে থার্ড ইয়ারে আমরা
উৎপাদন করেছিলাম বা বিক্রয় করেছিলাম 20,000 মেট্রিক টন, এবং ওখানে এই যে মিনিমাম রেন্ট থেকে অ্যাকচুয়াল রেন্টটা যখন বড় হয়ে গেল, বেশি হয়ে গেল, অর্থাৎ অ্যাকচুয়াল রেন্টটা এবং মিনিমাম রেন্ট এদের যে পার্থক্য যেটা সংগঠিত হয়, যে মিনিমাম রেন্ট ছিল আমাদের 10,000, অ্যাকচুয়াল রেন্ট ওই বছর তৃতীয় বছরের কথা বলছি, সেখানে ছিল 20,000। তাহলে আমরা যদি বলি যে অ্যাকচুয়াল রেন্ট মাইনাস মিনিমাম রেন্ট সমান, আমরা এটা বলছি যে যে আমরা যে ফলাফল, যে বাড়তি যে 10,000 টাকাটা পেলাম বা বিয়োগফল যেটা পেলাম, এটি হচ্ছে আমাদের এক্সেস রেন্ট, বা আমরা উদ্ধৃত রেন্ট বলতেছি। যে এই এক্সেস যে ওয়ার্কিংস যেটা আছে, এক্সেস ওয়ার্কিং বা আমরা যেটা এক্সেস রেন্ট যেটাকে বলতেছি, যে এইটা এখন এটার কাজটা কি, বা আমি তাহলে পাশাপাশি দুইটি বিষয়কে কিন্তু আলোচনা করলাম। একটি হচ্ছে যে আমাদের মিনিমাম রেন্ট, আরটা হলো এক্সেস ওয়ার্কিংস বা এক্সেস রেন্ট। তাহলে এই বিষয়টা হচ্ছে যে অনেক সময় আমাদের যে পেছনের যে বছরগুলোতে বা উৎপাদিত বছরগুলোতে অনেক বছর আমাদের এরকম হতে পারে যে মিনিমাম রেন্টের চেয়ে, অর্থাৎ ঘাটতি, আমরা যেটা একটু আগে আলোচনা করেছি যে শর্ট ওয়ার্কিং যে বছরগুলোতে পড়েছে, সেইটা অনেক সময় পুনরুদ্ধার করা যেতে পারে। তাহলে ঘাটতি পুনরুদ্ধার কি, আজকে তৃতীয় বিষয়টি, সেটিও আমাদের জানা দরকার। ঘাটতি পুনরুদ্ধার হচ্ছে যে অনেক সময় এমন হয় চুক্তির শর্ত মোতাবেক যে লিজ গ্রহীতা লিজ দাতার কাছ থেকে একটি সময়কালের মধ্যে যে ঘাটতি ভাড়াটা পড়ে, সেটি পুনরুদ্ধার সে করতে পারে বা আদায় করতে পারে বা সমন্বয় করতে পারে পরবর্তী বছরগুলোতে, অর্থাৎ যে বছরে উদ্ধৃত থাকে, অর্থাৎ উদ্ধৃত ভাড়া যে বছরগুলোতে থাকে, সেই বছরগুলোতে সে এটা সমন্বয় করতে পারে বা আদায় করতে পারে। তবে এই আদায় করতে গিয়ে একটি বিষয় খেয়াল রাখতে হবে, যে এই আদায়টা জানি কোনোভাবেই মিনিমাম রেন্টের যে সীমাটা, সেটাকে জানি অতিক্রম না করে বা লঙ্ঘন যাতে না করে। যে এমন হলো যে ঠিক আছে, আমি পেছনে যে উদাহরণটা দিচ্ছিলাম সেটাই যদি দেই, যে প্রথম বছর 2,500 মেট্রিক টন উৎপাদন করেছে, কিন্তু মিনিমাম রেন্ট প্রদান করা হয়েছিল 10,000 টাকা, তাহলে 7,500 টাকা কিন্তু ছিল শর্ট ওয়ার্কিংস। তো এই শর্ট ওয়ার্কিংগুলা সে পরবর্তী বছরগুলোতে যখন উদ্ধৃত ভাড়া থাকবে বা রয়্যালটি থাকবে, সেই বছরগুলোতে সে সমন্বয় করবে। তাহলে প্রথম বছর পড়েছিল আমাদের 7,500 টাকা, দ্বিতীয় বছর পড়েছিল, আমরা বলেছিলাম যে 6,000 মেট্রিক টন উৎপাদিত হয়েছে, অর্থাৎ ওখানে 4,000 টাকা শর্ট ওয়ার্কিং ছিল, এবং তৃতীয় বছরে আমরা বলেছিলাম যে ওখানে 10,000 টাকা আমাদের উদ্ধৃত বা আমরা এক্সেস ওয়ার্কিং যেটা বলছি সেটি। তো এখানে এই যে তৃতীয় বছর, এখন প্রশ্ন হচ্ছে যে চুক্তিটা কেমন হবে, চুক্তিতে কিভাবে আদায় হবে, আদায়টা কি সঙ্গে সঙ্গে হয়ে যাবে? তো এইটা দুইভাবে আদায় করা যেতে পারে, যে এই শর্ট ওয়ার্কিংটা অর্থাৎ এক্সেস ওয়ার্কিংসের সাথে সেটি সমন্বয় করা, বা আমরা যেটি বলি যে রেখে দিয়ে বাদ বাকি অংশটুকু ভূমির মালিককে দেওয়া। এই ক্ষেত্রে দুইটা পদ্ধতি অনুসরণ করা যেতে পারে। একটি হচ্ছে যে আমরা এই পুনরুদ্ধারকে বলি যে শর্ট ওয়ার্কিং রিকুইপমেন্ট। এই কথাটি একটু খেয়াল রাখতে হবে যে ইংরেজিতে রিকুইপমেন্ট শব্দটা বলে, যে রিকুইপমেন্টের বা আদায়ের বিষয়বস্তু বলে থাকে। তো সেখানে দুইটা পদ্ধতি আমাদের এই অঙ্কের জন্য বা চুক্তির মধ্যে অনুসরিত হতে পারে, সেটি প্রশ্ন পড়লেই বোঝা যাবে। কিন্তু আমরা একটু জেনে রাখি যে দুইটি যখন চুক্তি সংগঠিত হয় বা চুক্তি যখন লিখতে হয়, তখন দুইটি পদ্ধতি অনুসরণ করার প্রয়োজন পড়ে। এর যে কোনো একটি চুক্তিতে থাকতে পারে, যে একটিকে বলা হয়েছে যে ফিক্সড রিকুইপড পিরিয়ড, এইটা হচ্ছে, বা আমরা যদি বলি যে স্থির, এবং দ্বিতীয়টি হচ্ছে যে ফ্লাকচুয়েটিং বা ফ্লোটিং রিকুইপড পিরিয়ড। আবারও বলছি, প্রথমটি হচ্ছে ফিক্সড রিকুইপড পিরিয়ড, আরেকটি হচ্ছে যে ফ্লাকচুয়েটিং বা ফ্লোটিং রিকুইপড, বা আমরা বলছি যে রিকুইপড পিরিয়ড। এই দুইটি পদ্ধতি একটু বুঝিয়ে বলি, যে আজকে এই দুইটি বিষয়ের মধ্যে দিয়ে লেকচারটি শেষ করতে যাচ্ছি। সেটি হচ্ছে যে যদি তোমার প্রশ্নে যদি বলে দেয় যে তোমার যে বছরেই ঘাটতি হোক না কেন, পরবর্তী 4 বছরের মধ্যে, অর্থাৎ যে বছর বলতে আসলে এই কথাটা ঠিক না, যে প্রথম 4 বছরের মধ্যে যদি বলে দেয়, চুক্তির মধ্যেই যদি উল্লেখ থাকে যে শর্ট ওয়ার্কিং উইল বি রিকুইপড ফলোয়িং 4 ইয়ার্স, অথবা নেক্সট 4 ইয়ার্স, অথবা উইদিন দ্য 4 ইয়ার, অর্থাৎ প্রথম 4 বছর উইদিন যদি বলে দেয়, তাহলে তো আমরা বুঝতে পারতেছি যে এর মধ্যেই আর কি ফার্স্ট 4 ইয়ার আর কি। তাহলে প্রথম 2 বছরে তুমি যে পরিমাণ
তোমার শর্ট ওয়ার্কিং হলো প্রথম বছর 7,500, দ্বিতীয় বছর 4,000। এই যে শর্ট ওয়ার্কিং পরিমাণ বেড়ে গেল, তৃতীয় বছর তুমি 10,000 টাকা এক্সেস হলো, তাহলে মোট তোমার ছিল হচ্ছে 11,500 টাকা। এর মধ্যে প্রথম বছর অর্থাৎ তৃতীয় বছরে গিয়ে তুমি পুনরুদ্ধার করবে হচ্ছে 10,000 টাকা করতে পারবে। কারণ আমরা আগেই বলেছি যে এই রিকুইপমেন্টটা কখনোই কিন্তু মিনিমাম র্যান্টকে অতিক্রম করে ফেলবে না, অর্থাৎ মিনিমাম র্যান্ট দিতেই হবে। তারপর বর্ধিতটুকু আমরা শুধুমাত্র সমন্বয় করতে পারবো। তাহলে 10,000 টাকাও যদি সমন্বয় করি, তাহলে পরবর্তী বছরে যে চতুর্থ বছরে যদি উৎপাদনটা যদি বর্ধিত উৎপাদন থাকে বা উদ্ধৃত উৎপাদন থাকে, সেই ক্ষেত্রে হয়তো আমরা আরও 1,500 টাকা আমরা করতে পারবো, এই রিক্রুটমেন্ট করতে পারবো বা পুনরুদ্ধার করতে পারবো। এটি একটি পদ্ধতি। আরেকটি হচ্ছে যেটি বলেছিলাম যে ফ্লাকচুয়েটিং বা ফ্লাকচুয়েট যেটা করে বা ফ্লোটিং যেটা বলছি আমরা, যে এই ক্ষেত্রে হচ্ছে যে বছরই তোমার শর্ট ওয়ার্কিং হোক না কেন, তার পরবর্তী বছরগুলোতে বা পরবর্তী বছরে বা কী সময়ের মধ্যে রিক্রুটমেন্ট করা যাবে সেটি উল্লেখ থাকে। যে তাহলে প্রথমটা হচ্ছে ফিক্সড যেটা, সেটা হলো প্রথম থেকে সাধারণত প্রথম কয়েক বছরের মধ্যে সেটি পুনরুদ্ধার করতে হয়। আর ফ্লোটিং সেটি হচ্ছে যে কোনো সময় যে বছরই শর্ট ওয়ার্কিং হোক না কেন, তার পরবর্তী সময় এই পুনরুদ্ধার করবে। এই হচ্ছে বিষয়বস্তু। তো যাই হোক, আজকে তাহলে যে বিষয়গুলো আলোচনা করলাম, আমি একটু পেছনে এইগুলো একটু রিভাইজ দিয়ে নিই। সেটি হচ্ছে যে আমরা প্রথমে বললাম শর্ট ওয়ার্কিং কাকে বলে, মিনিমাম রেন্ট, এরপরে আমরা বলেছি যে শর্ট ওয়ার্কিং কী জিনিস, এরপর বলেছি যে এক্সেস রেন্ট কী জিনিস এবং কীভাবে রিক্রুটমেন্ট হয়। অর্থাৎ 4টি জিনিস কিন্তু আজকে আমরা জেনেছি, যে এই যে পুনরুদ্ধার করার পদ্ধতিগুলো কিন্তু আমরা জানতে পেরেছি। তো যাই হোক, এই ছিল আজকের লেকচার, আজকের থিওরিটিক্যাল অংশগুলো। আশা করি নেক্সট যে লেকচারটি আসবে পরবর্তীতে, সেখানে হয়তো আমরা আরও কিছু বিষয়বস্তু আলোচনা করে জাবেদাগুলো দেখার চেষ্টা করব। আর অবশ্যই কিন্তু তোমাদেরকে বলে রাখি যে এখন বাংলাদেশে যে করোনার যে সিচুয়েশন, আমি প্রতিটি লেকচারেই বলার চেষ্টা করছি যে তোমরা অবশ্যই সজাগ থেকেও, সচেতন থেকেও, নিজেকে মানে সাবধান রেখো এবং ঘরের যে যারা মুরব্বী রয়েছে, শিশু রয়েছে, প্রত্যেককে কিন্তু সচেতন করতে হবে। ঘর থেকে বের হওয়ার সময়, ঘরে ফিরে এসে অবশ্যই কিন্তু আমাদের স্বাস্থ্যবিধিগুলো অনুসরণ করতে হবে। মাস্ক ছাড়া কিন্তু তোমরা অবশ্যই বাইরে যাবে না, কারণ মাস্ক অনেকখানি তোমাকে নিরাপদে রাখবে। কালকে একটি পত্রিকাতে মনে হয় দেখছিলাম যে 2জন ব্যক্তি যদি মাস্ক পরা থাকে এবং তারা যদি 6 ফিট দূরত্বে থাকে, তাহলে এখানে করোনা আক্রান্ত হওয়ার প্রবাবিলিটি 0%। আর মানে একদমই 0, 6 ফিট দূরে যদি থাকে, 2জনে যদি মাস্ক ব্যবহার করে। আর যদি একজন ব্যবহার করে, আরেকজন যদি না করে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ঝুঁকি কিন্তু বেড়ে যাবে। এবং 3 ফিটের মধ্যে যদি থাকে, 3 ফিটের মধ্যে থাকলেও দেখাইছে একটা পার্সেন্টেজ ওখানে দেখাইছে যে 2জনই মাস্ক পরা কিন্তু 3 ফিট দূরত্বে আছে, সেই ক্ষেত্রে কিন্তু 1.5% তারা একটা বলেছে যে 1.5% তাদের এই আক্রান্ত হওয়ার ঝুঁকি আছে। এছাড়াও তোমরা এটা দেখবে ওই ভিডিওটা কিংবা যে তথ্যটি দেখিয়েছে, অনেকে শেয়ার করছে, দেখেছি যে ফেসবুকে। তো যাই হোক, পরবর্তী লেকচার দেওয়ার আগ পর্যন্ত তোমরা তোমাদের সবাইকে নিরাপদে রাখবে, সুস্বাস্থ্যের অধিকারী হবে এবং লেখাপড়া নিয়মিত চালিয়ে যাবে। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।